একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় যারা সেনারা তাদের পরম যে পরাক্রম সেই দিকে যেমন আমাদের নজর, ঠিক তার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন যারা মুক্তিযোদ্ধা তাদেরও দিনভর রিপাবলিকে। আমার সহকর্মীরাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে বিশাখা রয়েছেন, ভেন্দ্রিলা রয়েছেন এবং টিটপ বনগা থেকেও আমাদের সঙ্গে রয়েছেন। টিটপ, একটা সময় যারা বাংলাদেশে ছিলেন সেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় তারা আজ তোমার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলে যদি জানা সম্ভব হয় ঠিক সেই সময় বাংলাদেশের ছবিটা ঠিক কি ছিল? দেখো, একদম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা ভুলতে পারেনি তাদের সেই জন্মভিটে, তাদের সেই বাড়ি। স্বাভাবিকভাবেই তারা আমার সঙ্গে রয়েছেন, একটু কথা বলবো তাদের সাথে আরেকবার একটু জানবার চেষ্টা করব। আপনাদের কি মনে পড়ে আজকের সেই যুদ্ধের কথা? হ্যাঁ, মনে পড়ে সেই সিন, সেই দৃশ্য। হ্যাঁ, আমাদের চোখে এখনো ভেসে ওঠে সেই স্মৃতিগুলো, আমাদের এখনো সেই চোখের সামনে ভেসে ওঠে। আমরা সব দেখেছি এবং ভয়েও আমরা এখনো শিউরে উঠি তখনকার যে ঘটনাগুলো ঘটেছে। কারণ আমরা ওখান থেকে যেভাবে পলায়ন করেছি বা আত্মরক্ষার জন্য আমরা লুকিয়ে এই দেশে আমরা তখন চলে আসি, কিন্তু সেই স্মৃতিগুলো এখনো আমরা বহন করছি আমাদের জীবনে। কিছু নিয়ে আসতে পেরেছেন? আমরা কিছু বাড়ির থেকে আমরা শুধু ওই কাপড় চোপড় আমরা কিছু আনতে পারিনি, শূন্য হাতে আমরা রাস্তায় নেমেছিলাম। লোকের বাড়ির থেকে চেয়ে আমরা দুটো খাইছি, দিনে কোনোদিন খাইছি না, আবার কোনোদিন উপোস আমরা করে হেঁটেছি। 12-13 দিন হেঁটে আমরা এই দেশে আমরা তখন চলে আসি। কি হয়েছিল যদি একটু বলেন, সেই দিন আপনাদের চোখের সামনে কি দেখলেন? আমাদের চোখের সামনে দেখা গেছে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের সামনে থেকে আমাদের মা বোনদের নিয়ে ইজ্জত নষ্ট করেছে এবং সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিয়েছে। এবং আমরা নদী এবং বিলের ভিতর আমরা লুকিয়ে, কচুরিপানার ভিতরে আমরা লুকিয়ে রয়েছি। সেই দৃশ্য সারা দিন আমরা সেই সকল স্মৃতিচারণ অবশ্যই করব, কিন্তু এরই পাশাপাশি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আক্তার জামানের সাক্ষাৎকার, তিনি ঠিক কি জানিয়েছিলেন শুনুন। বিজয় দিবস এমন একটি দিন যেদিন বাংলাদেশের কোটি কোটি মানুষ কি লাভ করেছিল? মুক্তি লাভ করেছিল। মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন এমন অত্যাচারী শাসকদের হাত থেকে, যারা 30 লক্ষ বাঙালিকে হত্যা করে। এবং সেই মুক্তিযুদ্ধের আগের পরিস্থিতি যে ইউনুসপন্থী বা কট্টরপন্থীরা ভুলিয়ে দিতে চাইছে, রিপাবলিক বাংলা তা হতে দেবে না। রিপাবলিক বাংলায় আজ বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় উদযাপন রিপাবলিক বাংলায়। এবং সেই উপলক্ষে রিপাবলিক বাংলায় আজকে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের অভিজ্ঞতা শোনাবেন দিনভর। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আক্তার জামান সাহেব। আক্তার জামান সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনাকে পেয়ে আমরা আপ্লুত, গর্বিত। প্রথমেই জিজ্ঞেস করব আক্তার জামান সাহেব, বাংলাদেশের আজকের পরিস্থিতি দেখে গোটা বিশ্বের বাঙালিরা সত্যি আজ কাঁদছে হয়তো, আপনার প্রথম প্রতিক্রিয়া বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে? ধন্যবাদ। রিপাবলিক বাংলার টেলিভিশনের যত দর্শক আছে সবাইকে এই বিজয়ের মাসে আমি শুধু সুইডেন থেকে 71 বীর মুক্তিযোদ্ধা সবাইকে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এক কথায় এই প্রশ্ন উত্তর দেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার। কারণ যখন আজ 53 বছর পরে আমরা দেখি যে শাসকদের এগেনস্টে আমরা যুদ্ধ করেছিলাম 71-এ, আমাদের বন্ধুদের ভারত আমাদেরকে সাহায্য করেছিল ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে। সেই দেশটা যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছিলাম, যে লক্ষ্য নিয়ে, সেই বাঙালি জাতির মুক্তি, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরোপুরি পূরণ হয় নাই। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের 4টে কাঠামো, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। দুঃখের ব্যাপার যে আমি আজ 72 বছর বয়সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন আমি চিন্তা করি যে আমার দেশটা কোথায় আজকে চলে গেছে এবং যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আমরা অগ্রগতি হয়েছিল, বাংলাদেশের মানুষের
মুক্তি আসছিল, এগিয়ে যাচ্ছিল, সারা বিশ্বের বুকে একটা একটা পর্যায়ে আমরা পৌঁছেছিলাম, উন্নতির একটা শিখরে পৌঁছেছিলাম আর কি। কিন্তু বিগত 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হলো, বিগত সরকারের পতনের পরে আমরা যা দেখলাম, এই ইউনূস সরকার ষড়যন্ত্র করে কিছু জঙ্গি ইসলামী গোষ্ঠী, তাদের সাথে কিছু ছেলেদের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এবং তাদেরকে নিয়ে একটা মেটিকুলাসলি সুপরিকল্পিতভাবে একটা পরিকল্পনা করে এই সরকারের পতন করে আজকে 5ই আগস্টের পরে যেভাবে ধ্বংসযোগ্য করেছে আমাদের বাংলাদেশে, আমার এই বাংলাদেশে আমার খুব কষ্ট লাগে দেখতে, যেখানে বঙ্গবন্ধুর প্রতিটা ভাস্কর্য তারা ভেঙে ফেলেছে, আজকে 32 নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে ফেলেছে, আমাদের সনাতনী ভাইদের পরে যে অত্যাচার করেছে এবং বাড়ি ঘর জ্বালিয়ে আমাদের মিউজিয়াম থেকে শুরু করে হাজার হাজার পুলিশকে তারা মেরেছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। এবং সেই বাংলাদেশ 4 মাস পরে আমি যা দেখছি, আমরা সম্পূর্ণ বিপরীতমুখী যাচ্ছি। যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশ আমাদের আর থাকছে না, কারণ তারা জাতীয় সঙ্গীত বদলাতে চায়, বাংলাদেশের নাম তারা পরিবর্তন করতে চাচ্ছে। তো এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আখতার জামান সাহেব, আপনি বলছেন এই বাংলাদেশ আপনি চাননি, আপনারা চাননি, আপনি বলছেন বাংলাদেশকে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বলছেন বাংলাদেশের এই লড়াইটা বৃথা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আখতার জামান সাহেব, এবং প্রতিটা মুহূর্তে আমরা সেটা দেখছি কিভাবে এক এক করে আপনাদের তিলে তিলে গড়ে তোলা বাংলাদেশকে ধ্বংস করছে এই ইউনূসপন্থীরা। আমি প্রশ্ন করবো আখতার সাহেব, গোটা বিশ্ব আজকে শুনতে ইন্টারেস্টেড যে আপনার মতো যারা রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, আপনার পার্সোনালি শুরুটা কিভাবে ছিল? আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি সচেতন ছিলাম। বাংলাদেশে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বঙ্গবন্ধু হাতের গড়া ছাত্রলীগ, যাকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যে ঐতিহ্য ছিল বাংলাদেশে, যাদের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি সেই ছাত্রলীগের ছাত্র জীবন থেকে, তখন আমার বাড়ি যশোরের মাগুরাতে, তো যশোর শহরে তখন আমি মাইকেল মধুসূদন সরকারি কলেজে বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র। 7 তারিখে বঙ্গবন্ধু তখন সরোয়ারী উদ্যানে ভাষণ দিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যেন এখন আমাদের সময় আসছে, এখন আমাদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু আমাদের হাতে অস্ত্র নাই, কিছু আনসার পুলিশ এবং কিছু ইপিআরদের হাতে কিছু অস্ত্র ছিল, 303 রাইফেল টাইপের, এটা দিয়ে তো আমরা আর পাকিস্তানি সরকারের এগেইনস্টে সামরিক বাহিনীর যুদ্ধ করতে পারবো না। তখন আমরা পরিকল্পনা করে খোঁজ নিয়ে জানলাম যে আমাদের রাজনৈতিক নেতারা ভারতে চলে গেছেন, আমরা হচ্ছে ট্রেনিং এর জন্য আসছি ভারত সরকারের কাছে, আমাদেরকে কারণ কেউ কিছু বলতেছে না। তখন ওনার সঙ্গে দেখা করলাম, তখন এক দাদা বললেন যে এরকম আপনাদের একটা এমপি সাহেব এখানে আছেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করেন, উনি মানে ছাত্রদেরকে রিক্রুট করতেছেন যারা জয়মেলা থেকে আসছে আর কি। তো ওনার সঙ্গে যোগাযোগ করার পরে উনি বললেন যে হ্যাঁ, তোমাদেরকে একটা স্পেশাল বাহিনী বিএলএ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, মুজিব বাহিনী, যেটা বঙ্গবন্ধুর নিজস্ব নেতৃত্বে 4 জন ছাত্র নেতাকে দিয়ে অলরেডি অ্যাডভোকেট চিত্তরঞ্জন সুদার নাম করে বঙ্গবন্ধুর কাছে সহযোগী উনি ভারতে পাঠিয়ে দিয়েছেন অলরেডি আর কি। বঙ্গবন্ধু মধ্যে হওয়ার আগে এই পরিকল্পনা ছিল আগের থেকে যে একটা বাহিনী করতে হবে, শিক্ষিত একটা বাহিনী, যেটা হবে বিএলএফ মুজিব বাহিনী নাম। তো ভারত সরকারের সাথে অলরেডি বাংলাদেশ লিবারেশন ফোর্সের সেই শুরু, তাহলে আপনাদের হাত, শুরুটা হলো।